হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো র্যান্ডম ভিডিও চ্যানেলের আগে যে দুটো ভিডিও গিয়েছে তার একটা ছিল হচ্ছে 2024 সালে রিলিজকৃত একটা হরর মিস্ট্রি সিনেমা ব্লিঙ্ক টুয়াইস, যে সিনেমাতে আমরা দেখেছিলাম যে কোটিপতি কিছু ব্যবসায়ীরা করে কি সাধারণ মেয়েদেরকে ফুসলিয়ে ফাসলিয়ে একটা দ্বীপে নিয়ে যায়, তারপর সেখানে নিয়ে ওদেরকে নেশা করায়, তারপর রাতে অকাম কুকাম করে এবং ওভাবে ওদেরকে একটা ফাঁদে ফেলে। কিন্তু সেখান থেকে ওই মেয়েরা কিভাবে বেঁচে আসবে বা ওই মেয়েদের ভাগ্যে লাস্টে কি রয়েছে সে নিয়ে ওই সিনেমাটার কাহিনী এগিয়ে যায়। তো আশা করছি ওই সিনেমাটা এনজয় করেছো। আর গতকাল আমরা যে সিনেমাটি দেখেছিলাম সেটা হচ্ছে নাবালক একটা ছেলে একজনের নাবালিকা মেয়েকে ধর্ষণ করে তারপর হত্যা করে, কিন্তু যেহেতু নাবালক এর জন্য ওর তো ফাঁসির শাস্তি হবে না, সর্বোচ্চ 8-10 বছরের শাস্তি হবে। তো এর জন্য ওই মেয়ের পিতা করে কি আইন নিজের হাতেই তুলে নেয়। আর তারপর যেটা হয়, পুরো চীনে একটা ইতিহাস ঘটে যায়, মানে ওটা একটা বাস্তব ঘটনা ছিল এবং ওই ঘটনাটা ঘটার পরে চীনের সংবিধানের আইনই চেঞ্জ হয়ে যায় যে এখন থেকে 12 বছর থেকে তুমি প্রাপ্তবয়স্ক, মানে তুমি অল্প বয়সে যদি অকাম কুকাম করতে পারো বড় মানুষদের মতো তাহলে তোমার শাস্তিও প্রাপ্তবয়স্ক মানুষের মতোই হবে। তো অসাধারণ এই সিনেমাটির নাম হচ্ছে হোভারিং ব্লেড, যেটা ওই 2024 সালে রিলিজ পেয়েছে, চীনে ব্যাপক সাড়া ফেলেছে। তো ওই দুটো সিনেমা আমরা এর আগে দেখেছি, দুটো সিনেমার লিঙ্কও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। আর আজকে আমরা দেখবো হচ্ছে হলিউডের একটা ফ্যামিলি অ্যাডভেঞ্চার সিনেমা মার্লি অ্যান্ড মি, এবং এটা অসাধারণ একটা সিনেমা। প্রায় 2 লাখ মানুষ এই সিনেমাটা রেটিং দিয়েছে হচ্ছে 10-এ 7.0, এবং এটাও একটা বাস্তব ঘটনা নিয়ে নির্মিত সিনেমা। মানে 2003 সালে মার্লি অ্যান্ড মি নামে এই বইটা এসেছিল এবং এই বইটা থেকে মূলত এই সিনেমাটি তৈরি করা হয়েছে। তো বাড়তি কোনো কথা না বলে চলো চমৎকার এই সিনেমাটা আমরা একসাথে সবাই এনজয় করি। আর চমৎকার কেন বলেছি, আমি যখন সিনেমাটা এক্সপ্লেন করা শুরু করবো তখনই তুমি বুঝবে সিরিয়াসলি। তবে ভিডিও স্টার্ট করার পূর্বে ছোট্ট একটা কমার্শিয়াল ব্রেক রয়েছে, তুমি চাইলে বিজ্ঞাপনটা স্কিপ করে মূল ভিডিওতে যেতে পারো, কোনো সমস্যা নেই। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে রোনাল, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম। তো মার্লি হচ্ছে একটা কুকুরের নাম। তো এই সিনেমা যখন শুরু হয় তখন আমাদের ব্যাকগ্রাউন্ডে বলা হয় যে আজকের গল্পটা হচ্ছে একটা কুকুরকে নিয়ে। আমরা সবাই জানি যে কুকুর মানুষের সবচেয়ে সেরা বন্ধু, সবসময় আশেপাশে থাকে। আর একবার একটা কুকুরের সাথে কারো বন্ধুত্ব হয়ে গেলে সেই কুকুরটা সবসময় তোমার পাশে থাকবে। আর কিভাবে ভালোবাসতে হয় সেটা যেন মানুষ কুকুরের কাছ থেকে শেখে। তবে আমি এতক্ষণ যা বললাম এটা কিন্তু আমার কুকুরের ব্যাপারটা বলিনি, সেটা আমার কুকুর বাদে অন্যান্য কুকুরের ক্ষেত্রে। আমার কুকুর দুনিয়ার সবচেয়ে খারাপ কুকুরই। দেখুন ওই ছোট বাচ্চাটার হাত থেকে লাঠি নেওয়ার জন্য কি করছে। আমার তো সন্দেহ হয় যে আমি ওকে প্রতিদিন হাঁটতে নিয়ে বের হই নাকি ও আমাকে হাঁটতে নিয়ে বের হয়। তো এইসব দুঃখের কথা শুনিয়ে সেই লোকটি কুকুরের পেছনে পেছনে দৌড়াচ্ছে এবং সে হচ্ছে এই সিনেমার মেইন নায়ক জন, একই সাথে এই সিনেমার যে স্টোরি সেই স্টোরির লেখক আর কি। মানে আর কি সিনেমাটি যে লিখেছে তার নিজের গল্প আর কি, অভিনেতা দিয়ে পরে শুটিং করেছে। তো যাই হোক, জনের কাছে কোনো চাকরি নেই, তবে সে ভাগ্য গুণে একটা গার্লফ্রেন্ড পেয়েছে এবং এই গার্লফ্রেন্ড ওকে বেকার অবস্থায় বিয়ে করেছে। আর তার গার্লফ্রেন্ড সবকিছু প্ল্যান করে কাজ করে। আর সে বর্তমানে একটা মিডিয়া কোম্পানির রিপোর্টার। তো এই জন্য সে জনকেও বিভিন্ন কোম্পানিতে ইন্টারভিউ দিতে বলে, তবে কোনো জায়গাতেই জনের চাকরি হয় না। অ্যাকচুয়ালি জন হচ্ছে একজন কলাম রাইটার, মানে বিভিন্ন সংবাদপত্র দেখবে নির্দিষ্ট একটা কলাম থেকে একটা সাংবাদিকের, সে প্রতিদিন যা ইচ্ছে ওখানে ব্লগের মতো লিখে আর কি। তো যাই হোক, এরপর জন যখন একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে যায় সত্যি সত্যি ওর কলাম রাইটার হিসেবে চাকরি হয়ে যায়, কিন্তু তখন জনের মুখ অন্যরকম হয়ে যায়। আর সে জেনিফারকে বলে আমার চাকরিটা হয়নি, অন্য কারো হয়ে গিয়েছে। বাট এই কথা শুনে আবার জেনিফার কষ্ট পায়, কারণ সে জনের চাকরির জন্য অনেক চেষ্টা করছিল। বাট তখন জেনিফারকে আশ্চর্য করে বলে, আরে পাগল, আমার ট্যালেন্ট দেখে এডিটর আমাকে কলাম রাইটারের চাকরিটা দিয়ে দিয়েছে। তো এটা শুনে জেনিফার অনেক খুশি হয় আর সে খুশিতে লাভ দিয়ে জনের কোলে উঠে পড়ে। আর আমরা যেমনটা জানি জেনিফার সবকিছু প্রি প্ল্যান করে। তো ওই জন্য সে ডায়েরিতে লিস্ট করে যে এরপর কি কি করবে এবং আগে কি কি প্ল্যান করেছিল। তো ডায়েরিতে সে একটা জায়গায় টিক দেয় যেখানে লেখা ছিল যে জনের একটা চাকরি হবে। তো মানে একটা কাজ হয়ে গিয়েছে। কিন্তু জেনিফারের মতো এরকম প্ল্যান করে চলা জনের কাছে আবার ভালো লাগে না, মানে ওর কাছে মনে হয় প্ল্যান করে জীবন চালানো মানে হচ্ছে একটা রোবোটিক ভাবে জীবন কাটানো। তো যাই হোক, 2 মাস পরে জেনিফারের জন্মদিন, আর এই কারণে সে এখন থেকে জনকে বিরক্ত করা শুরু করেছে, তুমি আমার জন্মদিনে কি দিবে। তো
এরপর জন করে কি ওকে একটা জায়গায় নিয়ে যায় যেখানে বেশ কিছু কুকুরের বাচ্চা ছিল। তো জেনে তো কুকুরের বাচ্চা দেখে খুশি হয়ে যায়। তো তখন কুকুরের মালিক জনকে বলে পুরুষ কুকুরের দাম হচ্ছে $200 আর মেয়ে কুকুরের দাম হচ্ছে $300। সিরিয়াসলি ভাই, 20,000 আর 30,000 টাকা দাম। তো যাই হোক ওরা দুজনে মিলে ছোট একটা বাচ্চা কুকুর সিলেক্ট করে, বাট মালিক বলে এটার দাম $100 দিলেই হবে। তো এই কথা শুনে দুজনে অবাক হয়ে যায় যে এটার দাম এত কম কেন। মালিক বলে বাড়িতে নিয়ে যাও তাহলেই বুঝবে কেন এত স্পেশাল, কেন কম দামে দিচ্ছি। তো বাড়িতে যাওয়ার সময় ওরা বব মার্লির গান শুনছিল, আর তখন জন বলে ওর নাম আমি মার্লে রাখবো বা মার্লি রাখবো। অ্যাকচুয়ালি জন মার্লির গান ওর অনেক পছন্দ ছিল। তো যাই হোক বাড়িতে সেটা দেখতে পাই প্রতিবেশীর বাড়িতে চুরি হয়েছে। অ্যাকচুয়ালি এরিয়াটাই অনেকটা বিপজ্জনক, এখানে সবসময় ক্রাইম হতেই থাকে, অনেকটা কারণ বাজারে কাঁঠাল বাগান বা মোহাম্মদপুরের মতো, মানে এখানে নর্মালি সবসময় ক্রাইম হতেই থাকে। তো যাই হোক এরপর আমরা দেখি জন মার্লের জন্য একটা প্লেটে কুকুরের খাবার রাখে, কিন্তু ওই সময় মার্লি করে কি প্লেটে মুখ না দিয়ে পুরো খাবারের প্যাকেটটাতে আক্রমণ করে এবং প্যাকেটটা ফেলে দেয়। তো জন সেগুলো পরিষ্কার করতে যখন ঝাড়ু আনতে যায় তখন দেখতে পায় যে মার্লি ওখানে পড়ে থাকা সকল খাবার চেটে খেতে শুরু করেছে। তো জন তখন বলে আরে ভাই তোর জন্য তো আমি প্লেটে খাবার দিয়েছি, তুই কেন এগুলো চেটে চেটে খাচ্ছিস? আসলে তুই একটা কুত্তার বাচ্চা। না বাস্তবেও তো তাই, ও তো কুত্তার বাচ্চাই। তো যাই হোক এরপরও করে কি মার্লিকে ঘুমানোর জন্য গ্যারেজে নিয়ে যায়, আর সেখানে একটা বক্স ওকে রেখে বলে তোকে আমি বিছানায় নিয়ে শুতে চেয়েছিলাম, কিন্তু আমি জানি তুই বিছানায় হেগে দিবি, তো এর জন্য তোকে আমি এখানেই রাখলাম। কিন্তু মাঝরাতে হঠাৎ করে মার্লি চিৎকার করে এবং জনের ঘুম ভাঙিয়ে দেয়, যে কারণে জনকে বাধ্য হয়ে ওকে আবার বিছানাতে শোয়াতে হয়। কিন্তু পরের দিন জন দেখতে পায় পুরো ঘরের 12টা বাজিয়ে রেখেছে। তো এরপর জন করে কি মার্লিকে আবার গ্যারেজে রেখে ঘর ঠিক করে, আর তারপর জেনিফারকে আনতে যায়। বাট এরপর যখন জেনিফার ফিরে আসে তখন দেখতে পায় যে গ্যারেজ আবার মনে করো যে ল্যাটা ফেটা হয়ে গিয়েছে। তো জেনিফার তখন জনকে বকা দেয়, তুমি কি পাগল হয়েছো? গ্যারেজের এই অবস্থা কেন, এত নোংরা করেছে কেন? বাট জন এখানে বলে ভুটানের প্রেসিডেন্টের নানির কসম, ইমানে করতে আছে আমি এটা করি না, এটাই কুত্তাই করছে। বাট জেনিফার বলে মোদিজির বইয়ের কসম, তুমি এত ছোট কিউট পাপ্পিকে কুত্তা বলবে না, আর ওর নাম এরকম মিথ্যা বলছো, এরকম করতে পারবে? তো জন তখন বলে তাহলে বুঝলাম কেন ওই কুকুরের মালিক মাত্র $100 এই কুকুরটা আমাদেরকে ধরিয়ে দিয়েছে। তো যাই হোক এরপর তারা দুজন অনেক কথা বলে, আর এরপর তারা মার্লিকে সি বিচে নিয়ে আসে, আর কবুতর দেখে মার্লি করে কি কবুতরের পিছু করে, কিন্তু ও তখন ওরা দুজনও মার্লির পেছনে ছুটতে শুরু করে, আর ওই মুহূর্তে একটা লোক কুকুরটিকে ধরে ওদের কাছে দেয়, আর তারপর জন মার্লিকে বকা দিয়ে বাড়িতে নিয়ে আসে। কিন্তু মার্লির শয়তানি শেষ হয় না, সে প্রতিদিন কোনো না কোনো একটা মনে করো জনের কাপড় নিয়ে, সেটা হোক জাঙ্গিয়া, সেটা হোক প্যান্ট, যে কোনো কিছু আন্ডারওয়্যার নিয়ে প্রতিবেশীর বাড়িতে বা যেখানে সেখানে ফেলে আসে, আর জন প্রতিদিন তার জিনিস খোঁজে কিন্তু বুঝতে পারে না কই গেল। তো এরকম হতে হতে হয় কি মার্লি জনের সকল আন্ডারওয়্যারই ফেলে দিয়েছে বিভিন্ন জায়গায়। তো এই কারণে একদিন ওকে অফিসে আন্ডারওয়্যার ছাড়াই যেতে হয়, আর এইভাবেই ওদের দুজনের জীবন মার্লির পেছনে ছুটতে ছুটতে চলে যায়। কিন্তু এরপর একদিন মার্লি আরো বড় ধরনের একটা দুর্ধর্ষ কাজ করে ফেলে। প্রতিবেশী যখন মাংসের বারবিকিউ করছে ও করে কি সে মাংস নিয়ে দৌড় দেয়। তো জন তখন তাকে বলে আঙ্কেল সরি মাফ করে দেবেন, বুঝতেই তো পারছেন এটা তো একটা কুত্তা তাই না? বাট তখনই জেনিফার পেছন থেকে আসে এবং বলে প্লিজ আঙ্কেল জনকে আর মার্লি দুজনকেই ক্ষমা করে দেবেন। তো তখন আঙ্কেল আরো রেগে যায়, কারণ প্রতিদিনই একটা না একটা ঘটনা ঘটছে। তো এইভাবে সময় পার হতে থাকে, মার্লিও আগে একটু বড় হয়ে গিয়েছে। তো চিন্তা করো ছোটবেলাতে ওকে সামলানো যায়নি, এখন এত বড় হয়ে গিয়েছে, ওকে এখন কি আর সামলানো যায়? তো যাই হোক জেনিফার ওকে নিয়ে যখন হাঁটতে বের হয় ও এত জোরে দৌড় দেয় যে জেনিফার নিচে পড়ে যায়। আর অন্যদিকে জনের এডিটর জনকে একটা বড় সুযোগ দেয়, সেটা হচ্ছে জন নিজের জন্য একটা আলাদা কলাম পাবে এবং ওখানেও যা ইচ্ছা লিখতে পারবে, জাস্ট খালি যারা পড়বে তাদের জন্য ভালো লাগে। তো এই কথা শুনে জন খুশি হয়, কারণ এতদিন সে এটার অপেক্ষায় ছিল। আর এদিকে মার্লি কিন্তু আগের চেয়ে অনেক বেশি দুষ্ট হয়ে গিয়েছে এবং বাড়িতে মনে করো কার্পেটও ছিঁড়ে খাচ্ছে, আরো কত কি করে। তো এরপর তারা মার্লিকে একদিন রাস্তায় নিয়ে আসে, আর সেখানে তারা মার্লিকে একটা ড্রগ ট্রেনের কাছে নিয়ে যায় যদি একটু শান্ত করা যায় বা শেখানো যায়। তো ওখানে যে মহিলাটা ছিল সে তাদের কাছে আসে এবং বলে তোমাদের দুজনের মধ্যে মার্লির মাস্টার কি? তো ওরা দুজন বলে আমরা দুজনেই মাস্টার। বাট মহিলাটি বলে একটা কুকুরের দুজন মাস্টার হতে পারবে না, যে কোনো একজনের মাস্টার হতে হবে, কারণ কুকুর যে কোনো একজনের কথা শুনবে, আর মাস্টার সেই হবে যে বেশি কথা বলতে পারবে। তো জন তখন বলে বেশি কথার ব্যাপার তো তাহলে জেনিফারই পারবে। তো এই কথা বলে জন সেখান থেকে সটকে পড়ে আর পেছনে বসে পড়ে তামাশা দেখার জন্য। তো যাই হোক ট্রেনার তখন সবাইকে বলে আপনারা আপনাদের কুকুরকে বসতে বলুন। সকল কুকুর বসে পড়ে, কিন্তু মার্লি বসে না, উল্টো জেনিফারকে জড়িয়ে ধরে। তো জন তখন জেনিফারকে বলে তুমি কেমন মাস্টার? হ্যাঁ তোমার কথাতে তোমার কুকুর শুনছেই না। জেনিফার তখন বলে ও আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ভালো মাস্টার, আসো তুমি ওর মাস্টার হও। তো এরপর জন সামনে এসে এবং কুকুরকে ট্রেন করানোর চেষ্টা করে। তো ট্রেনার তখন বলে আপনারা আপনাদের কুকুরদেরকে আস্তে আস্তে হাঁটান, আর সবাই এমনটাই করে। কিন্তু মার্লি তো মার্লি, ও জোরে দৌড়ানো শুরু করে। তো ট্রেনার তখন বলে এভাবে কুকুরকে প্রশিক্ষণ দেয়, আমার কাছে দাও, আমি নিয়ে যাচ্ছি কিভাবে স্লো নিতে হয়। তো এই কথা বলে ট্রেনার করে কি দড়ি যখন নেয় তখন মার্লি করে কি ট্রেনারের হাত থেকে ছাড়িয়ে জোরে একটা দৌড় দেয়। তো এটা দেখে ট্রেনার তখন রাগে বাঁশি বাজায়। তো মার্লি তখন রেগে থেমে যায় এবং জোরে এসে ট্রেনার উপর আশ্রে পড়ে। তো জন তখন অনেক কষ্টে মার্লিকে টেনে আলাদা করে। তো ট্রেনার এরপর উঠে যায় এবং সে অসহ্য হয়ে গিয়েছে এবং বলে আমি এখানে শুধুমাত্র কুকুরদের ট্রেন করি, কোনো শয়তানকে নয়, ওকে এখান থেকে নিয়ে যাও। তো এটা শুনে জেনিফার তারা হাসি থামাতে পারে না এবং এরপর তারা বাসায় ফিরে আসে। আর তারপর জন মার্লিকে বলে দেখলি তুই কোনো কুকুর না, তুই আসলে একটা শয়তান, তোকে কেউ সামলাতে পারবে না। তো এরপর তারা দুজনে মার্লিকে নিয়ে গাড়িতে করে ঘুরতে বের হয়। তবে মার্লি এক জায়গায় কখনো চুপ করে বসে থাকে না, সে গাড়ির ভেতরে এদিক ওদিক যেতে থাকে। আর জেনিফারও ভাবে ও হয়তো খোলা হাওয়া চাই
বাসায়, তো এর জন্য জানলা খুলে দেয়। কিন্তু মার্লি করে কি, পুরো জানলা খুলে গাড়ি থেকে লাফ দেওয়ার চেষ্টা করে, কিন্তু অল্পের জন্য জনকে ধরে ফেলে। তো এর ফলে যেটা হয়, মার্লির দুটো পা রাস্তায় আর দুটো পা ভেতরে। তো জেনিফার তখন গাড়ি স্লো করে, কিন্তু মার্লি তখন দুই পা দিয়ে হাঁটতে শুরু করে। তো ওই মুহূর্তে জেনিফার ভয়ে গাড়িটা থামায় যাতে মার্লির কিছু না হয়। তো এই ঘটনার উপর ওরা দুজনে হাসতে থাকে। আর তখন জনের মাথায় একটা আইডিয়া আসে, আচ্ছা আমি যদি আমার এই কুকুরের ব্যাপারে কলামে লিখি বা আর্টিকেল বানাই তাহলে কেমন হয়। আর আমার মনে হয় এডিটরেরও এই আইডিয়া ভালো লাগবে। তো জন যেমনটা ভেবেছিল সেরকমটাই হয়। এডিটর ওর মার্লির এই আর্টিকেলটা অনেক পছন্দ করে এবং জনকে অনুমতি দেয়, তুমি রেগুলারলি মার্লিকে নিয়ে লেখো। এবং এরপর জন যখন লেখা শুরু করে, অনেক মানুষ এই মার্লির ব্যাপারে জানার আগ্রহী হয়ে যায় এবং অনেক মানুষ এটা পছন্দ করা শুরু করে। এবং চিন্তা করো, তৎকালীন সময় ভ্লগ ছিল না, তৎকালীন সময় এন্টারটেইনের একমাত্র পন্থা ছিল হচ্ছে বই, টিভি চ্যানেল, রেডিও আর হচ্ছে পেপার। তো মনে করো এটা তৎকালীন সময়ের আর কি ভ্লগ ভিডিও। তো যাই হোক, সকাল থেকে রাত পর্যন্ত জন আর মার্লি এবং জেনিফার মিলে কি কি করলো, কি কি না হলো, সবকিছু ও কলামে লিখতো প্রতিদিন। যেমন সকালবেলা মার্লি ওদেরকে চেটে ঘুম থেকে ওঠায়, হাঁটার সময় জনকে টেনে নিয়ে যায়, দুজনে মিলে গাছ লাগায়, গোসল করে, সবকিছু নষ্ট করে, ঘরের মধ্যে হাগে, আর জন সেগুলো নাক বন্ধ করে পরিষ্কার করে। আর শুধু তাই নয়, একদিন পোস্টম্যানকে দৌড়ানি দিয়ে তার চিঠি ফেলে দিয়েছে। তবে মার্লির একটা দুর্বলতা রয়েছে, সেটা হচ্ছে মেঘ যখন ডাকে বা বজ্রপাত হয় ও তখন ভয় পায় এবং ভয়ে বাথরুমে গিয়ে বসে থাকে, কিন্তু একা থাকতে পারবে না। আর এ কারণে সারা রাত আমাকে ওর সাথে বাথরুমে কাটাতে হয়। আর বিচে গেলেও তো বাচ্চাদের খালি ঘর ভেঙে কান্না করায়। আর তারপর রেস্টুরেন্টে খেতে গেলে যখন আমরা টেবিলের সাথে ওকে বেঁধে রাখি, ও আমাদের টেবিল নিয়েই দৌড়ে পালায়। আর একদিন বেসবল খেলা দেখতে গিয়েছিলাম, মার্লি তো দৌড়ে মাঠেই নেমে গিয়েছিল এবং মার্লির পেছনে তখন আমি, জেনিফার এবং সকল গার্ডরা দৌড়িয়েছি, সবাই আমাদের খেলাই দেখিয়েছে। তো যাই হোক, এই বিষয়গুলো পরে দর্শকরা আরো বেশি আগ্রহী হয়ে ওঠে মার্লির ব্যাপারে। তো এখানে জন বলে, মার্লি আমাদের দুজনকে অনেক বিরক্ত করে, তবে তারপরও আমরা দুজন মার্লিকে অনেক ভালোবাসি। আর আমি যখন বাড়ি থাকি না তখন জেনিফারের সাথে বাসায় থাকে এবং সবসময় ওর বডিগার্ড হিসেবে থাকে, আর এটা দেখে আমার অনেক ভালো লাগে। তো যাই হোক, এরপর ওরা একদিন বিচে যায়, আর তখন জেনিফার জনকে বলে, আমার একটা বাচ্চা লাগবে। তো জন বলে, আচ্ছা ঠিক আছে, অন্য একটা দোকান থেকে আরেকটা বাচ্চা নেবো। জেনিফার তখন বলে, আরে গাধা, আমি আমাদের নিজেদের বাচ্চার কথা বলেছি, কোনো কুত্তার বাচ্চা নয়। জন বলে, আচ্ছা ঠিক আছে, তুমি যখন চাও তাহলে আমিও চাই, চলো বাচ্চা নেই। আর এই দিকে কিন্তু মার্লির ব্যাপারে যে জন রেগুলারলি লিখছে, এই আর্টিকেলটা কিন্তু অনেক হিট হয়ে গিয়েছে এবং অনেক রেগুলার পাঠক তৈরি হয়ে গিয়েছে। আর এর মধ্যে একদিন জেনিফার জনকে কল করে এবং দ্রুত বাড়িতে আসতে বলে। জন তো ভয় পেয়ে তাড়াতাড়ি বাড়িতে আসে, না জানি কি হয়েছে। বাট জেনিফার বলে, জন কিছু তো হয়েছেই, তুমি বাবা হতে চলেছো। জন তখন বলে, ওকে ওকে। জেনিফার বলে, তুমি কি বললে, এটা কেমন রিয়াকশন ছিল শুধু ওকে? আমি বলেছি তুমি বাবা হতে চলেছো। জন তখন বলে, ও ভালো। জেনিফার বলে, কি হচ্ছে এটা? তখন জন বলে, তুমি আরেকবার বলে দেখো আমি কি রিয়াকশন দেই। তো এরপর জেনিফার আবারও বলে, তুমি বাবা হতে চলেছো। তো তখন জন গিয়ে পাগলের মতো খুশিতে জড়িয়ে ধরে যে তাদের এখন একটা পরিবার হতে চলেছে। আর এই খুশিকে সেলিব্রেট করার জন্য জন করে কি, জেনিফারের জন্য একটা সোনার চেইন নিয়ে আসে। আর এই চেইনটা জেনিফারের অনেক পছন্দ হয়, আর ওটাকে ও টেবিলের উপর রাখে এবং জনের সাথে রোমান্স করতে থাকে। বাট তখনই হঠাৎ করে দেখে চেইনটা নেই, অ্যাকচুয়ালি সেটাকে মার্লি মুখে নিয়ে ফেলেছে। তো জেনিফার তখন সুন্দর করে মার্লির কাছে যায় এবং বলে, আব্বা না ভালো, চেইনটা আমাকে দিয়ে দাও। আর ওদিকে জন পেছন থেকে এসে মার্লিকে ধরার চেষ্টা করে, কিন্তু তখনও টেবিলের সাথে ধাক্কা খায়। আর মার্লি বুঝতে পারে যে কেউ পেছন থেকে আসছে আমাকে ধরতে। তো মার্লি দেয় দৌড়, আর এরপর ওরা দুজনে মার্লির পেছনে ছুটতে শুরু করে। বাট এতক্ষণে এই হারামজাদা মার্লি যেটা করেছে, চেইনটা গিলে ফেলেছে। মানে চেইনটা এখন মার্লির পেটে। আর এই চেইনটা তো বুঝতেই পারছো অনেক স্পেশাল জিনিস, কিন্তু এই চেইনটাকে এখন কিভাবে বের করা যায়, যেটা একমাত্র ভাবে পসিবল, সেটা হচ্ছে মার্লির টয়লেটের সাথে বেরোবে। তো এরপর মার্লি যেখানে টয়লেট করে সেখানে জন গিয়ে পানি দিয়ে পরিষ্কার করতে থাকে যে হয়তো চেইনটা বেরিয়েছে। তো এরকম অনেকবার টয়লেট করতে করতে ফাইনালি সেই চেইনটা বের হয় এবং জন সেটাকে পরিষ্কার করে। আর তারপর জেনিফার সেটাকে আবার গলায় পরে। তো এরপর জেনিফার যখন তোমার ওই ট্রিটমেন্টের জন্য যায়, তখন নার্স বলে, বাহ এই চেইনটা তো অনেক জল জল করছে, কোথা থেকে এটা পলিশ করিয়েছো? জেনিফার হেসে বলে, এটা আমাদের কুকুর মার্লির ন্যাচারাল পলিশ, যেটার কোথাও পাওয়া পসিবল নয়। তবে এরপরে একটা খারাপ সংবাদ আসে, সেটা হচ্ছে ডক্টর চেক আপ করার পরে বলে যে বাচ্চার তো কোনো হার্টবিট নেই। তো ওরা তখন উদাস হয়ে যায় এবং জিজ্ঞাসা করে কোনো সমস্যা আছে নাকি, এই বাচ্চার কি কোনো সমস্যা হবে? তো সমস্যাই হয়, ওদের বাচ্চাটা মারা যায়। আর এই কারণে ফ্যামিলিতে শোকের ছায়া নেমে আসে, ওরা চুপচাপ হয়ে যায়। লাগে যেন মার্লিও বুঝতে পারে, মার্লিও এ কারণে একবারে চুপচাপ হয়ে যায়। মানে জেনিফারের কান্না দেখে মার্লি, মানে ওই কুকুরটা চুপচাপ হয়ে যায়। আর তখন জন জেনিফারকে বলে, চলো আমরা একটা জায়গায় বেরিয়ে আসি যাতে তুমি একটু ভুলে থাকতে পারো। তো এই কারণে জন করলে কি মার্লির দেখাশোনার জন্য একটা কেয়ারটেকার নিয়ে আসে। আর এই কেয়ারটেকার কুকুর অনেক ভালোবাসে। আর এখানে উল্লেখ্য, আমেরিকাতে তোমার ক্রেগলিস্ট নামে একটা ওয়েবসাইট রয়েছে, যেখানে তোমার সকল ধরনের জিনিস কিনতে পাওয়া যায় এবং সকল ধরনের কর্মচারীও পাওয়া যায় পার্ট টাইম। তো যাই হোক, ওই মেয়েটা বলে, আমি কুকুর সামলাতে খুবই এক্সপার্ট, যে কোনো ধরনের কুকুর আমি সামলাতে পারি, সেটা হোক বুলডগ, কোনো সমস্যা নেই। তো যাই হোক, জন আর জেনিফার নিশ্চিত হয়ে ঘুরতে বের হয়, কিন্তু এই দিকে মার্লি সকল জায়গায় নোংরা করতে থাকে আর বেচারি কেয়ারটেকার খালি পরিষ্কারই করতে থাকে। আর এরপর কেয়ারটেকার যখন গোসল করছিল তখন মার্লি বাথরুমে ঢুকে পড়ে এবং ওই মেয়েটার তোয়াল ধরে টানতে শুরু করে। মেয়েটা তখন বলে, মার্লি তোর নামে কিন্তু আমি ধর্ষণ মামলা দেবো, তোর কিন্তু পাপ হবে, আমাকে ছেড়ে দে। তো যাই হোক, এরপর রাতের বেলা মার্লি করে অনেক ডাকতে থাকে, মানে ওই কেয়ারটেকারকে ঘুমাতেই দেয় না, পুরো বাড়ি লন্ডভন্ড করে ফেলে। আর এরপর জন আর জেনিফার যখন বাড়িতে আসে দেখতে পায় ঘরের এই অবস্থা। আর কেয়ারটেকার তখন বলে, দেখুন আমি কুকুর সামলাতে পারি কিন্তু এরকম শয়তান সামলাতে পারবো না, আপনারা এটা কি পুষছেন? আর একটা
কথা, এরপর থেকে কোথাও যদি যান দয়া করে আমাকে জীবনে কল দিবেন না, আর এই কাজের জন্য আমি কোনো টাকা চাই না, আমি শুধু মুক্তি চাই এই কুকুরটা থেকে। আর এই কথা বলে মেয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এর কিছু মাস পরে জেনিফার আবারও প্রেগনেন্ট হয় এবং এবার তারা দুজনে মিলে অনেক বেশি কেয়ারফুল হয় এবং দেখতে দেখতে জেনিফারের 10 মাস হয়ে যায়। আর মার্লি সবসময় জেনিফারের কাছেই থাকে, এমনকি একটা মাছিকেও জেনিফারের কাছে আসতে দেয় না। তো এক রাতে হঠাৎ করে জেনিফারের ব্যথা শুরু হয় আর মার্লি তখন গিয়ে জনকে ডেকে ওঠায়। এরপর তারা হসপিটালে যায় আর তারপর জেনিফার একটা বাচ্চার জন্ম দেয় আর তারা দুজনে মিলে বাচ্চাটার নাম দেয় হচ্ছে পেট্রিক। আর তারা পেট্রিকে যখন বাইরে আসে মার্লি করে কি অনেক আদর নিয়ে ছোট বাচ্চাটাকে দেখে। আর তারপর পেট্রিক একটু বড় হলে মার্লি ওর দেখাশোনা শুরু করে আর পেট্রিকও মার্লির সাথে মজা করে খেলে। তো এরপর একদিন ওই এরিয়াতে চুরি হয় এবং একটা চোর করেছে কি একটা মেয়ের পেটে চাকু ঢুকিয়ে দিয়েছে। আর আগে থেকেই তো আমরা জানি জায়গাটা অনেকটা মোহাম্মদপুর স্টাইলের। তো এই কারণে জন আর জেনিফার এখান থেকে যেতে চায়, কিন্তু ভাড়া অনেক কমই কারণে এখানে থাকে। কিন্তু এখন যেহেতু একটা বাচ্চা হয়েছে কারণে ওরা করে কি অন্য এলাকায় শিফট হয়ে যায়। আর এই নতুন বাসাটা মার্লির অনেক ভালো লাগে, বিশেষ করে সুইমিং পুলটা। আর এর কিছু বছর পরে আমরা দেখতে পাই জন এবং জেনিফারের আরো দুটো বাচ্চা হয়েছে। প্রথম জন হচ্ছে প্যাট্রিক, দ্বিতীয় জন হচ্ছে কেনিয়ার, আর তৃতীয় জন হচ্ছে কলিন। তো তাদের পরিবারের তারা শান্তিতে জীবন কাটাচ্ছে। কিন্তু এর মধ্যে একদিন মার্লি করে কি জেনিফারের কিছু প্রয়োজনীয় কাগজপত্র, মানে অনেক কষ্ট করে লিখেছিল সংবাদপত্রে ছাপানোর জন্য, সেগুলো ছিঁড়ে ফেলে। তো জেনিফারের আজকে মাথা পুরো গরম হয়ে যায়। তারপর বুঝতে হবে জেনিফার একসময় সিঙ্গেল ছিল, এখন 3 বাচ্চার মা। তো বুঝতেই পারছো এখন খিটখিটে মেজাজ হয়ে গিয়েছে, কাজ বেড়ে গিয়েছে, চাপ বেড়ে গিয়েছে। তো অনেক বকা দেয় ও মার্লিকে। আর মার্লি তখন দুঃখে জনের কাছে যায়। আর তখন জেনিফার সেখানে আসে এবং জনকে বলে তোমার ভালোবাসার কারণে এই কুকুরটা এরকম হয়েছে, ওর যা ইচ্ছে তাই করে। আর জন তখন মার্লিকে বলে দেখলি মার্লি তোর কারণে আমাকে বকা খেতে হচ্ছে, কেন এমন করিস। তো এরপর দুপুরে যখন জেনিফার শুয়েছিল তখন মার্লিও করে কি জেনিফারের কাছে গিয়ে আবার শয়, মানে নাক কাটা স্টাইলে। আর তখনই জন করে কি বাসায় আসে এবং দরজায় কলিং বেল বাজায়। বাট মার্লি তখন পাগল হয়ে যায়, দৌড়ে যায় হচ্ছে দরজা খোলার জন্য। এমনকি যাওয়ার সময় বড় ছেলে পেট্রিককে ধাক্কা মেরে ফেলে যায়। তো এই কারণে যেটা হয় জেনিফার পুরো খেপে যায় এবং বলে আমি মার্লিকে আর সহ্য করবো না, তুমি ওকে বাড়ি থেকে বের করে দাও, অন্য কোথাও রেখে আসো। বাট জন তখন বলে মার্লি তো ছোটবেলা থেকে এরকমই ছিল, তুমি হঠাৎ করে এখন এত বিরক্ত হচ্ছে কেন। জেনিফার তখন বলে দেখো আমাদের এখন বাচ্চা আছে, আমাদের এই কুকুরের আর প্রয়োজন নেই। জন তখন বলে জেনিফার তুমি কি ভুলে গেলে এটা আমাদের সেই মার্লি যখন আমাদের বাচ্চা ছিল না তারও আগে থেকেও আমাদের সাথে ছিল, ও তো আমাদের পরিবারের প্রথম সদস্য, আর ওর আমাদের ছাড়া আর কে আছে। জেনিফার বলে আমি কিছু জানি না, তুমি যদি ওকে এখানে রাখো তাহলে আমি এখানে থাকবো না। তো এরপর জন বাধ্যতামূলক মার্লিকে তার বন্ধুর বাড়িতে নিয়ে যায় আর বলে কিছুদিন এখানে রাখ, তারপর দেখি ওকে কোনো একটা আশ্রমে পাঠিয়ে দেবো আর কি, মানে কুকুরের যে এইগুলো থাকে আর কি। তো যাই হোক এরপর জন বাড়িতে এলে জেনিফার মন খারাপ করে বসে থাকে। আর জেনিফার তখন জনকে বলে আচ্ছা আমি তো রাগের মাথায় ওসব বলেছি, কিন্তু মার্লিকে ছাড়া আমার বাড়ি তো খালি খালি লাগছে, আমার কিছুই ভালো লাগছে না, ও তো আমাদেরই মার্লি, ও যদি এখন এখানে থাকতো তাহলে খাবারের জন্য আমাকে এখন জ্বালাতো। আমি আসলে পাগল হয়ে গিয়েছিলাম, আমি নয় পাগল হয়ে গিয়েছিলাম, তোমার কি মাথা নষ্ট হয়ে গিয়েছে, তুমি ওকে কেন রেখে আসলে, আমি বললাম আর তুমি রেখে আসলে। জন তখন বলে বাহ মায়েরও আগে দৌড়েরও আগে, তুমি তো আমাকে বললে তখন দিয়ে আসতে, এখন তুমি আমাকে বোকা দিচ্ছ। জেনিফার তখন বলে যাও তুমি মার্লিকে ফিরে নিয়ে আসো, ওকে ছাড়া সবকিছু খালি খালি রাখছে। তো ওদের কথা এখানে আমরা বুঝতে পারি যে সাময়িকভাবে হয়তো অসহ্য হয়ে যায়, কিন্তু এভাবে আজকে প্রায় 10টা বছর ধরে ওরা মার্লিকে পালছে। তো যাই হোক এরপর জন আবারও মার্লিকে বাড়িতে নিয়ে আসে আর তারা সবাই মিলে সুইমিং পুলে খেলতে শুরু করে। আর তারপর জন মার্লিকে একটা বিচে নিয়ে যায় যেখানে কুকুর নিয়ে যাওয়া যায়, তবে কোনো কুকুর যদি এখানে হেগে দেয় তাহলে কিন্তু পুলিশ সকল কুকুর আসায় বন্ধ করে দেবে। তো মার্লিশ করে কি খেলতে খেলতে সবার সামনে ওখানে টয়লেট করে দেয়। আর তখনই পুলিশ সেখানে আসে এবং বলে আজ থেকে এখানে কুকুর নিয়ে আসা নিষেধ। তো বাকি কুকুরের মালিকেরা তখন জনকে বকা দিতে থাকে, কিন্তু জনের এতে কিছু যায় আসে না, ছোটবেলা থেকে অনেক বকা শুনেছে এরকম, তাও এই মার্লির জন্যই। তো যাই হোক কিছুদিন পরে জনের জন্মদিন আসে, সবাই মিলে আনন্দ করতে থাকে। আর এভাবে আরো কিছু বছর কেটে যায়, সকল বাচ্চারা বড় হয়ে গিয়েছে, শীতকাল পড়েছে আর তাই বরফ নিয়ে সবাই মজা করতে থাকে। আর এই কুকুর মার্লির কাছে কিন্তু জনের পরিবারই ওর পরিবার, সবার অনেক খেয়াল রাখেও, এমনকি রাতের বেলা ও বাচ্চাদের কাছে ঘুমায় যাতে বাচ্চাদের কোনো বিপদ না হয়। তো এভাবে কিছুদিন কেটে যায়, কিন্তু ইদানিং মার্লি অল্পতেই ক্লান্ত হয়ে পড়ে, বাচ্চাদের সাথে বেশি খেলতে পারে না। এর কারণটা তো বুঝতেই পারছো, ওর বয়স হয়ে গিয়েছে প্রায় 12-15 বছর। তো এই জিনিসটা জন একদিন খেয়াল করে। আর একদিন বৃষ্টির রাতে হঠাৎ মার্লি গায়েব হয়ে যায়। তো জন আর জেনিফার ওকে খুঁজতে শুরু করে আর তারপর তারা মার্লিকে একটা গাছের নিচে শুয়ে থাকতে দেখে। আর এই বিষয়টা আমি তোমাদেরকে বলি, এটা বাস্তব ঘটনা। তোমার বাড়িতে যদি পোষা কুকুর থাকে বা বিড়াল থাকে, ওরা নর্মালি কখনো মালিকের সামনে মরতে চায় না। সিরিয়াসলি ওদের যখন অসুস্থ বোধ হয় ওরা চেষ্টা করে যত দূরে গিয়ে মরার জন্য, যাতে মালিকের কষ্ট না হয় কিংবা ওদের লাশটা মনে করে বেজাগায় না থাকে। এই জিনিসটা যারা কুকুর বিড়াল লালন পালন করেছে তারা বুঝতে পারবে। তো যাই হোক এরপর তারা মার্লিকে ডক্টরের কাছে নিয়ে যায় আর ডক্টর তখন জানায় ওর আসলে বয়সের কারণে সমস্যা হয়েছে, তো আমি কিছু ভিটামিন দিচ্ছি, যদি ঠিক না হয় তাহলে সার্জারি করলে হয়তো ঠিক হতে পারে, কিন্তু ওর তো অনেক বয়স, এই মুহূর্তে সার্জারি করা মনে হয় ঠিক হবে না, তো ওষুধে আমরা চেষ্টা করে দেখি, তবে আজকে ওকে হসপিটালে ছেড়ে দিন। তো এরপর জন ওকে হসপিটালে রেখে বাসায় চলে আসে আর পরের দিনই হসপিটাল থেকে কল আসে এবং তারা জানায় মার্লি এখন আগের চেয়ে ঠিক রয়েছে, ওকে নিয়ে যেতে পারেন। তো এরপর মার্লি বাড়িতে চলে আসে আর সবকিছু আগের মতো ঠিক হয়ে যায়। তো রেগুলারলি পেট্রিক আর কর্নার মানে বড় ছেলে আর মেজর ছেলে যখন স্কুল থেকে ফেরে তখনই মার্লি দূর থেকে বুঝতে পারে যে ওই বাসটাই ওরা আসছে এবং স্টেশনে গিয়ে ওদের জন্য অপেক্ষা করে এবং সাথে গিয়ে নিয়ে আসে। তো মার্লিকে রেগুলারলি ওই দুই বাচ্চা দেখে অবাক হয়, ও কিভাবে বলছে যে এই গাড়িতে আমরা রয়েছে, আমরা এখানে আসছি। তো ওরা
ওরা দুজনে মূলত মার্লিকে অনেক ভালোবাসে। তো একদিন সন্ধ্যায় জন মার্লিকে হাঁটতে নিয়ে যায়। তো প্রথমে এক সময় কিন্তু মার্লি জনকে টেনে নিয়ে মনে করে হ্যাসরাতো, কিন্তু আজকে সেই মার্লি হাঁটতেও পারে না, মানে মার্লি বুড়ো হয়ে গিয়েছে। তো মার্লি সেখানে ধপাস করে বসে পড়ে, জনও সেখানে বসে পড়ে এবং দুজনে মিলে সূর্যাস্ত দেখতে থাকে। এবং সিরিয়াসলি আমি একটা জিনিস লক্ষ্য করেছি, আমার বাড়িতে তো আমি ছোটবেলা থেকে কুকুর পুষতাম। কুকুররা ছোটবেলায় যেরকম চঞ্চল থাকে, আস্তে আস্তে বয়স হতে হতে মানুষের মতো ওদের ক্যারেক্টার চেঞ্জ হয়ে যায়, ভারবার্তিক হয়ে যায়। এবং প্রত্যেকটা কুকুরেরই দেখবে আলাদা আলাদা পার্সোনালিটি রয়েছে মানুষের মতো, মানে ওরা যে পশু তারপরও একটা পার্সোনালিটি রয়েছে। তো যাই হোক, এরপর রাতে মার্লি আরো চুপ হয়ে যায়, দেখে মনে হচ্ছিল অনেক বেশি অসুস্থ। তো জেনিফার তখন মার্লির জন্য কম্বল নিয়ে আসে, আর জন তখন মার্লিকে ঘুম পাড়াতে নিজেও সেখানে ঘুমিয়ে পড়ে। কিন্তু সকালে মার্লি যখন আর উঠতে পারে, ওরা বুঝতে পারে মার্লির অবস্থা অনেক খারাপ। আর বড় ছেলে তো কান্না করাই শুরু করে, কারণ ও হচ্ছে সবচেয়ে বেশি টাইম মার্লির সাথে ছিল, জন্মের পর থেকেই মার্লিকে দেখেছে এবং পেট্রিকের সবচেয়ে বেশি সময় এবং ভালো সময় মার্লির সাথেই কেটেছে। তো যাই হোক, এরপর জন মার্লিকে গায়েতে ওঠায়, আর জেনিফার তখন মার্লিকে কিস করে বলে তোমার কিছুই হবে না, তুমি ঠিক হয়ে আবারও বাড়িতে ফিরবে। তো এরপর জন মার্লিকে হসপিটালে নিয়ে আসে, বা ডক্টর জানায় মার্লি তার শেষ নিঃশ্বাস নিচ্ছে, ওর অনেক কষ্ট হচ্ছে। তো এইভাবে ওকে কষ্ট পেয়ে মরতে দেবে নাকি ওকে ইনজেকশন দিয়ে আরামে মরার জন্য আমরা হেল্প করব? তো জন তখন ডক্টরকে বলে আপনি আমাকে মার্লির সাথে জাস্ট 5টা মিনিট কথা বলার জন্য ছেড়ে দিন। তো যাই হোক, এরপর জন মার্লিকে বলে আমি তোকে সবসময় পৃথিবীর সবচেয়ে খারাপ কুকুর বলতাম, কিন্তু আমি ভুল ছিলাম, তুই পৃথিবীর সবচেয়ে ভালো কুকুর, তুই আমাদের সবাইকে ভালোবাসা দিয়েছিস, তুই আমাদের অনেক কিছু শিখিয়েছিস, আমার বাচ্চাদের খেয়াল রেখেছিস, যেটা আমি আর আমার জেনিফারও হয়তো রাখতে পারিনি। জানি না তোকে ছাড়া আমাদের বাকি জীবন কিভাবে চলবে, জানি না বাচ্চারা তোকে ছাড়া কিভাবে থাকবে, তবে তুই আমাদেরকে যে ভালো সময়গুলো উপহার দিয়ে এসেছিস সেটা আমি হয়তো সারা জীবনও ভুলতে পারবো না, সবসময় তোর কথা মনে থাকবে। তো জনের চোখ থেকে পানি বের হতে থাকে, আর মার্লি তখন এক দৃষ্টিতে জনের চোখের পানি দেখতে থাকে এবং ধীরে ধীরে মার্লির চোখ বন্ধ হয়ে যায়, আর এইভাবেই মার্লি মারা যায়। আর এইদিকে আমরা দেখি বাড়িতে বড় ছেলে প্যাট্রিক পুরনো ভিডিও ক্যাসেট চালু করে, আর তখনও দেখতে থাকে যে মার্লি যখন ছোট ছিল তখন ওর বাবা মাকে কত বিরক্ত করতো, পুরো ঘর নষ্ট করতো। আর পরের ক্যাসেটে দেখে ও যখন ছোট ছিল তখন জেনিফার একা 3জনকে সামলাতে পারতো না, মানে ওদের মা, কিন্তু মার্লি সবসময় ওদের 3জনের সাথে থাকতো, কাউকে কোনো বিপদে পড়তে দিত না। তো এটা দেখে প্যাট্রিক কষ্ট পায় যে মার্লি কত বুঝমান ছিল। আর অন্যদিকে জেনিফার তো এই বিশ্বাসে রয়েছে, সারা রাত অপেক্ষা করছে যে মার্লি ফিরে আসবে, মার্লির কিছু হবে না। কিন্তু সকাল হলে জন মার্লির লাশ নিয়ে আসে, তো বাড়ির সবার মনটা ভেঙে যায়। আর এরপর জন বাড়ির সামনে একটা গর্ত করে মার্লিকে কবর দেয়, আর সবাই যার যার একটা স্মৃতি মার্লিকে দিয়ে দিতে লাগে। তো ওখানে সবচেয়ে যে ছোট মেয়ে ছিল কলিন, সে মার্লির জন্য একটা ছবি আঁকে, আর ওখানে সে লিখেছে প্রিয় মার্লি, তুমি আমার সকল পুতুলের কান ছিঁড়ে ফেলেছিলে, কিন্তু এটা কোনো ব্যাপার না, কারণ তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু, আই উইল বি মিসিং ইউ। আর এরপর সে ওই চিঠিটা সেখানে রেখে দেয় আর বলে বাবা বলেছিল তুমি স্বর্গে যাবে, আর সেখানে অবশ্যই অনেক পুতুল থাকবে, তুমি ইচ্ছা মতো সেই পুতুলগুলোরও কান কাটতে পারবে, তবে তুমি সেখানে খুশি থেকো। আর এরপর পেট্রিকের পালা, কিন্তু ও কিছু বলতে পারে না, ও বিশ্বাসই করতে পারছে না যে মার্লি বেঁচে নেই। আর তারপর সে জেনিফারের পালা, তো জেনিফার করে কি সেই স্বর্ণের চেনটা যেটা জনকে দিয়েছিল। তো জেনিফার তখন জনকে বলে তুমি আমাকে সেই খুশিতে এটা দিয়েছিলে যখন আমি প্রেগনেন্ট ছিলাম, আমরা নতুন একটা পরিবারে আশায় ছিলাম, কিন্তু এখন আমি বুঝতে পারছি যে বাচ্চা হওয়ার আগে থেকেই তো মার্লি আমাদের পরিবার ছিল, আমাদের তখন শুধুমাত্র মার্লি ছিল, ও আমাদের খুশি ছিল, তো এটার হকদার মার্লি। তো এই কথা বলে সে চেনটাকে মার্লির কাছে রেখে দেয় এবং তারা এরপর কবরটিকে ঢেকে দেয় এবং তার উপর 3টা পাথর রাখে। তো যদিও মার্লি ওদের জীবন আর ফিরবে না, বাট শেষ নিঃশ্বাস পর্যন্ত মার্লির কথা ওদের মনে থাকবে। তো এখানেই সিনেমাটি শেষ হয় এবং বুঝতেই পারছো যাদের পোষা প্রাণী ছিল, সেটা হোক টিয়া পাখি, সেটা হোক বিড়াল কুকুর বা যে কোনো কিছু, বিশেষ করে বিড়াল কুকুরের কথা মনে বেশি থাকে, কারণ বিড়াল কুকুরের ব্রেন হচ্ছে প্রায় 2 বছরের বাচ্চার মতো, মানে খরগোশ জিনিসটা তো একবারে বস্তুর মতো, কিন্তু বিড়াল কুকুর অনেক লাইভ হয়ে থাকে, ওদের একটা পার্সোনালিটি থেকে থাকে। তো এর জন্য বিড়াল কুকুর যারা পুষেছো, দেখবে লাইফের যে কোনো সময় বিড়াল বা কুকুরের কথা তোমার খুব ভালো মতোই মনে পড়বে। যেমন আমি এই সিনেমাটি এক্সপ্লেন করলাম, নিশ্চয়ই তোমার মাথায় তোমার কোনো পোষা প্রাণীর নাম এসেছে, কোনো একটা পোষা প্রাণীর কথা মনে পড়েছে, যেমন আমার মনে পড়েছে লালুর কথা, ভুলুর কথা, মিউয়ের কথা। তো এরকম হয়তো তোমারও 2-1টা পোষা প্রাণীর কথা মনে পড়বে। তো তোমার কোন পোষা প্রাণীর কথা মনে পড়লো এবং তার সাথে কি স্মৃতি ছিল সেগুলো কমেন্টে তুমি আমাদের সাথে শেয়ার করতে পারো, কারণ বিশ্বাস করো সবাই যে খালি ভিডিও দেখে তা নয়, অনেকে কিন্তু কমেন্টও পড়তেও আসে, অনেকেই তোমার কমেন্ট বা তোমার গল্পটা পড়বে। তো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে তো আমরা এই সিনেমা দেখলাম, আর এরপর র্যান্ডমে আসবে হচ্ছে তাইওয়ানিজ ক্রাইম অ্যাকশন থ্রিলার সিনেমা, আর ওই অসাধারণ সিনেমাটি আমি আশা করছি সবাই অনেক এনজয় করবে। সিনেমাটির IMDb রেট কিন্তু অনেক ভালো, 10-এ 7.3, এবং মাত্র 20 কোটি টাকা বাজেটে নির্মিত এই সিনেমাটির কোয়ালিটি দেখলে তোমার কাছে মনে হবে শালাদের 1000 কোটি টাকা বাজেট দিলে কি ধরনের সিনেমা তৈরি করবে, সিরিয়াসলি। তো যাই হোক, এই সিনেমাটি তোমাদের এক ধরনের মজা দিল, পরবর্তী সিনেমাটি তোমাদের আরেক ধরনের মজা দেবে। আর যেহেতু চ্যানেলের নাম হচ্ছে র্যান্ডম ভিডিও চ্যানেল, তো এই জন্য আমরা এক একবার এক এক ধরনের মজা তোমাদের দিব, মানে এক এক সিনেমাতে এক এক ধরনের মজা পাবে। তো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। তবে গাইস, ভিডিওটা শেষ করার পূর্বে তোমাদের জন্য একটা অ্যানাউন্স রয়েছে, সেটা হচ্ছে আমার একটা SaveSport20 পেজ রয়েছে, যেখানে আমার ডেইলি লাইফের যে কার্যক্রম বা ডেইলি লাইফে আমি কি করি সেই বিষয়গুলো আমি ওখানে আপডেট দিই। তো তোমরা যারা আমার ভ্লগ দেখতে আগ্রহী বা আগে দেখতে, তারা ওই পেজে যেতে পারো। আমি আমার পার্সোনাল পেজটার লিঙ্ক ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দিয়ে দিচ্ছি, এবং ওখানে গেলে তুমি আমার পার্সোনাল যে ফেসবুক আইডি রয়েছে সেটাও পেতে পারো। তো বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।